আমেরিকার কাছ থেকে বাংলাদেশ যে 14টা বোয়িং কিনছে এটা ইতিমধ্যে আমরা সবাই জানি, কিন্তু যে প্রশ্নটি উঠে এসেছে সেটা হলো যে কত টাকা দিয়ে এই বোয়িংগুলো কেনা হচ্ছে। পাশাপাশি একটি গুঞ্জন উঠেছে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু পদত্যাগের কথা ভাবছেন। সেই সাথে আজকে আমি আপনাদের বলবো কাশিমপুর মহিলা কারাগারে সিনিয়র জেল সুপার হিসেবে দায়িত্ব পালন করা নাহিদ পারভীনের কিছু নিষ্ঠুরতা এবং কুকীর্তির কথা। শেষ পর্যন্ত সাথে থাকুন। আসসালামু আলাইকুম এবং আদাব। নির্বাচনের ঠিক 3 দিন আগে বাংলাদেশ আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তিটি করেছিল এবং যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছিল সেটি নিয়েই এখন আর এটি আসলে ডিসক্লোজ করা হবে না বললেও এটা অনলাইনে ঘুরে বেড়াচ্ছে এবং এটি যে আসলে একটি দাসত্বের চুক্তি, একটি গোলামির চুক্তি, এটা নিয়ে আমিও কথা বলেছি, আপনারাও জানেন। কিন্তু এই যে 14টা বোয়িং কিনলো, এই বোয়িং বাংলাদেশ কবে পাবে এবং এই বোয়িংগুলোর আসলে দাম কত? ফেব্রুয়ারি মাসে যখন এই চুক্তিটা হয় সেই সময়ে বাংলাদেশের মিডিয়া ইনক্লুডিং ডেইলি স্টার তারা বলেছিল যে 30-35 হাজার কোটি টাকায় বাংলাদেশ 14টা বোয়িং কিনবে। কিন্তু গত 30 এপ্রিল যে 14টা বোয়িং ক্রয়ের চুক্তি স্বাক্ষরিত হলো সেখানে আমরা দেখলাম যে 45 হাজার কোটি টাকা দিয়ে এই 14টা বোয়িং কেনা হবে। ফেব্রুয়ারি মাসের 35 হাজার কোটি টাকা এপ্রিলে এসে 45 হাজার কোটি টাকা হয়েছে। কেন এই 10 হাজার কোটি টাকা বেড়ে গেল 2 মাসে? এই 10 হাজার কোটি টাকা তাহলে কার পকেটে যাবে? 14টা বোয়িং কিনতে অতিরিক্ত 10 হাজার কোটি টাকা রাষ্ট্রের তহবিল থেকে দেওয়া হবে এবং এই টাকাটা ভাগাভাগি হবে। আপনারা জানেন যে ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কারা ছিল। এই চুক্তির পেছনে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের অনেক ভূমিকা আছে। এমনকি এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজনের ব্যাপারেও তিনি অনেক কাজ করেছেন, কিন্তু তিনি নিজে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে থাকেননি এবং তিনি এই কারণেই থাকেননি যে তার উপস্থিতি হয়তো নানা রকম বিতর্কের সূত্রপাত ঘটাতে পারে। কিন্তু সেখানে আমরা দেখেছি পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের উপস্থিতি। বোয়িং কেনার এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হুমায়ুন কবিরের ভূমিকাটা কি এবং এই যে 10 হাজার কোটি টাকা বেশি দামে বোয়িং কেনা হচ্ছে এবং যেটা বলা হচ্ছে যে এই টাকাটা ভাগাভাগি হবে বিভিন্ন জনের সাথে, এই ভাগাভাগির সাথে জড়িত এই পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। স্বভাবতই দেশবাসীর পক্ষ থেকে আমরা জানতে চাই কেন 10 হাজার কোটি টাকা অতিরিক্ত দিয়ে 14টা বোয়িং কেনা হচ্ছে এবং এই বোয়িং কবে আমরা ডেলিভারি পাবো। কোথাও কোথাও বলা হচ্ছে যে 2031 সালে আমরা এই বোয়িংগুলো ডেলিভারি পাবো। কিন্তু ভারতের অভিজ্ঞতায় দেখা গেছে ভারত 60টিরও বেশি আধুনিক হেলিকপ্টার কিনেছিল এবং তারা পুরো টাকা দিয়ে দিয়েছে আমেরিকাকে, কিন্তু আজ অবধি তারা একটা হেলিকপ্টারও ডেলিভারি পায়নি। সুতরাং টাকা দেওয়া হবে বোয়িং কোম্পানিকে, কিন্তু বোয়িং কবে বাংলাদেশে আসবে এই নিয়ে একটা অনিশ্চয়তা কিন্তু আছেই। এবং যেখানে বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে ভীষণভাবে চাপের মুখে এবং সরকার চলছে প্রতিদিন ব্যাংক থেকে লোন নিয়ে, সেখানে অপ্রয়োজনীয়ভাবে বোয়িং কেনা এবং সেই বোয়িং কিনতে গিয়ে আবার 10 হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় করা, মানে 10 হাজার কোটি টাকা লুটপাটের একটা ব্যবস্থা করা, এটি নিয়ে কিন্তু ইতিমধ্যেই নানামুখী আলাপ চলছে। এই বোয়িং বিতর্কের সাথে সাথেই একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু তিনি পদত্যাগের কথা ভাবছেন এবং তিনি একাধিকবার বর্তমান সরকারকে তার পদত্যাগের ইচ্ছের কথা জানিয়েছেন। বর্তমান সরকার নির্বাচনের পরে ক্ষমতা আসার পরে এই মহামান্য রাষ্ট্রপতি তিনি একটি পত্রিকার সাথে সাক্ষাৎকারে ইউনূস আমলে তার অসহায়ত্বের কথা তুলে ধরেছেন এবং তাকে কিভাবে
পদে পদে অপমানিত করা হয়েছিল, তাকে কিভাবে ক্ষমতাহীন করা হয়েছিল, কিভাবে তার প্রেস সেকশনটাকে সরিয়ে নেওয়া হয়েছিল, এই কথাগুলো তিনি বলেছেন। এবং তারপরে আমরা দেখেছি যে তিনি সংসদে নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে প্রথম অধিবেশনে বক্তৃতা দিয়েছেন, এবং তিনি যে বক্তৃতাগুলো দিয়েছেন সেগুলো তাকে যারা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করেছিল, এবং তিনি নিজে একজন মুক্তিযোদ্ধা, কিন্তু তিনি যে ভাষণগুলো দিয়েছেন সেটি তার বিশ্বাস তার সাথে কন্ট্রাডিক্টরি ছিল। তিনি আসলে বিএনপি সরকারের লিখে দেওয়া ভাষণটি পাঠ করেছিলেন। শোনা যায় যে এই নিয়েও তার মধ্যে একটা অসন্তোষ কাজ করেছিল। কিন্তু বিএনপি সরকার কেন আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতিকে রেখে দিয়েছে? বিএনপির ঘরের খবর যেটা, সেটা হলো যে এই মুহূর্তে যদি বিএনপি থেকে কাউকে রাষ্ট্রপতি করতে হয় তাহলে কাকে করবেন? বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে অনেকের নাম শোনা যাচ্ছে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল আলমগীর, ডক্টর মঈন খান, ব্যারিস্টার জমির উদ্দিন, এরকম একাধিক হেভি ওয়েট ক্যান্ডিডেট রয়েছে। তারেক রহমান তাকে রেখে কাকে রাষ্ট্রপতি করবেন? আবার এই রাষ্ট্রপতির দৌড়ে আবার নতুন করে আরেকটা নাম আমরা শুনছি, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ। তার নামও ইদানিং আলোচিত হচ্ছে যে বিএনপি হয়তো তাকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দিতে পারে। যদিও এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ইয়াজউদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত করে বিএনপির যে অতীত অভিজ্ঞতা সেটা আদৌ সুখকর ছিল না। তো সেই জায়গা থেকে অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদকে রাষ্ট্রপতি নির্বাচিত করার মতো বিপজ্জনক সিদ্ধান্ত বিএনপি নেবে কিনা সেটা আমি জানি না। কিন্তু এই মুহূর্তে আমাদের শাহাবুদ্দিন চুপ্পু তিনি থাকতে চাচ্ছেন না, তিনি চলে যেতে যাচ্ছেন, এবং আরো অনেক কারণ আছে। সংসদে তিনি যেদিন বক্তৃতা দিতে গিয়েছিলেন সেদিন জামাত এনসিপির সাংসদরা তাকে যেভাবে অপমান করেছে, এবং তিনি নিজে একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই ৭১-এর পরাজিত শক্তির আস্ফালনকেও খুব ভালোভাবে দেখেন না। এর আগে বিভিন্ন বিদেশের দূতাবাস থেকে তার ছবি সরিয়ে নেওয়া হয়েছে। এই নানাবিধ অপমানের কারণে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে অনেক হয়েছে, আর নয়, এবার তিনি চলে যেতে চান। কিন্তু তিনি শেষমেশ যেতে পারবেন কিনা সেটি আমাদের দেখতে হবে। এর মধ্যে দিয়ে তিনি দীর্ঘদিন পরে দেশের বাইরে যাচ্ছেন। তিনি আগামী ৯ মে চিকিৎসার জন্য লন্ডনে যাবেন, এবং ১৭ মে তিনি ফিরে আসবেন বলে জানা গেছে, এবং এর মোটামুটি এর জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। তিনি ফিরে আসার আগে বা ১৭ তারিখের আগে পরে আপনাদের এই নিয়ে আরো কিছু কথা বলবো। এই অনুষ্ঠানটি করবার সুবাদে আমার সাথে অনেকেরই যোগাযোগ হয়, অনেকেই আমাকে ফোন করেন, আমিও করি, এবং অনেকেরই সুখ দুঃখের কথা আমি শুনি। আমি বেশ কিছুদিন ধরে কাশিমপুর মহিলা কারাগারে সিনিয়র জেল সুপার হিসেবে দায়িত্ব পালনরত নাহিদা পারভিনের নিষ্ঠুরতা এবং কুকীর্তির কথা শুনছিলাম। তিনি ২০২৪ সালের অক্টোবরে এই সিনিয়র জেল সুপার হিসেবে কাশিমপুর মহিলা কারাগারে দায়িত্ব পালন করতে আসেন, এবং ২৫ সালের এপ্রিলে তাকে বদলি করে দেওয়া হয় সিলেট জেলা কারাগারে। তিনি সিনিয়র জেল সুপার হিসেবে এই যত আওয়ামী পন্থী যারা বন্দী রয়েছেন সবার উপরে নির্যাতনের স্টিম রোলার চালাতেন। এই যে আওয়ামী পন্থী যারা রাজনৈতিক কর্মী, ছাত্রলীগ কর্মী বা আওয়ামী অনুসারী বলে ধারণা করা হয়, বুদ্ধিজীবী, তাদের অনেককেই তারা সাজাপ্রাপ্ত এবং সশ্রম কারাদণ্ড না পাওয়া সত্ত্বেও তিনি তাদের দিয়ে মাটি কাটানোর মতো কঠিন কাজ করতেন, এবং তিনি বেছে বেছে ছাত্রলীগ, আওয়ামী লীগ বা সমমনা বুদ্ধিজীবীদের এই সেলের মধ্যে খারাপ জায়গাগুলোতে দিতেন। বাথরুমের পাশে এই ড্রেনের গন্ধ আসে এরকম জায়গায় রাখতেন। রোজার সময়, সেহরির সময় সাধারণত একটু ভালো খাবার দেওয়া হয় রোজা রাখার। তিনি প্রথম দিন থেকে তিনি এই মহিলা কয়েদিদের জন্য শুধুমাত্র ভাত এবং ডাল বরাদ্দ করেন। সাধারণত একটু লেবু, কাঁচামরিচ এগুলো দেওয়া হতো, কিন্তু তিনি এগুলো বাতিল করে দেন। তিনি
আওয়ামী লীগের বড় নেত্রী বা সাবেক মন্ত্রী কারোর সাথেই ভালো ব্যবহার করতেন না এবং তিনি নিয়ম করে দিয়েছিলেন যে তার সাথে দাঁড়িয়ে কথা বলতে হবে। এমনকি আওয়ামী লীগ আমলে মন্ত্রী ছিলেন, 3-4 বারের এমপি নির্বাচিত হয়েছেন, তাদের সাথেও তিনি খুবই রূঢ় আচরণ করতেন। তেমন একজন মন্ত্রী, যিনি পেশায় চিকিৎসকও, তাকে একদিন কথা বলছিলেন, তারা বলছেন যে আপনি আহ, দাঁড়িয়ে কথা বলছেন না কেন। মানে এরকমের অধ্যত্ত এই নাহিদা পারভীন দেখাতেন এবং তিনি বলতেন কেউ তার কিছু করতে পারবেন না, কারণ তিনি নাকি সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাগ্নি। এই ডক্টর ইউনূসের আত্মীয়, এই পরিচয় দিয়ে তিনি জেলখানায় আওয়ামীপন্থী নারী বন্দীদের উপরে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন চালাতেন এবং তার এই কর্মকাণ্ড কিন্তু অন্যান্য জেল সুপার, জেলার বা অন্যরাও অনেকে পছন্দ করতেন না, কিন্তু তার দাপটের কাছে সবাই ছিলেন অসহায়। এই নাহিদা পারভীন যেখানেই থাকুক, তার যে কৃত অন্যায়, যে নির্যাতন তিনি আওয়ামী লীগ পন্থীদের উপরে চালিয়েছেন, এই ডকুমেন্টটা থাকলো কোনো একদিন হয়তো তার কৃত অন্যায় অপকর্মের বিচার বাংলাদেশে হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।